এবার গাজা হবে ইসরায়েলি দখলদারদের কবরস্থান, হুমকি হামাসের। আরো বিস্তারিত জানিয়ে দিব। হামাস ও হিজবুল্লাহর পর এবার ইসরায়েলে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এদিকে হামাস ও হিজবুল্লাহর পর এবার ইসরায়েলে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এবার ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিল চীনা দুই কোম্পানি। আরো জানিয়ে দিব, ইসরায়েলকে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল রাশিয়া। এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ফাটল। এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমারা, অভিযোগ জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজা হবে ইসরায়েলি দখলদারদের কবরস্থান, হুমকি হামাসের। অবরুদ্ধ গাজা উপত্যকাকে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কবরস্থান বানানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভাষণে বলেন, মধ্যস্থতাকারীদের আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশিকে ছেড়ে দেব। তিনি আরো বলেন, আমরা আরো জানিয়েছি যে এই গাজা উপত্যকাকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামবো না। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার। জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় শুধুমাত্র ইসরায়েলের বোমা হামলায় শিশুরা মারা যাচ্ছে না, প্রয়োজনীয় চিকিৎসার অভাবেও তাদের মৃত্যু হচ্ছে। টানা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়মিত আগ্রাসী হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অঞ্চলটির বিভিন্ন হাসপাতাল। এছাড়াও নিয়মিত বেসামরিক নাগরিকদের প্রাণহানি তো রয়েছেই। সবশেষ তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখনো পর্যন্ত 8,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে 3,000-এর বেশি শিশু ও 2,000-এরও বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 20,000-এ। এদিকে হামাস ও হিজবুল্লাহর পর এবার ইসরায়েলে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। হামাস ও হিজবুল্লাহর পর এবার ইসরায়েলের সামনে নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার ইলাদ শহরে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সংগঠনটির সশস্ত্র শাখার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে এই যুদ্ধে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে তেল আবিব। খবর ফ্রান্স 24-এর। হুতির পক্ষ থেকে জানানো হয়, ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। এদিন ইসরায়েলের লোহিত সাগর সংলগ্ন শহরটিতে আকাশ পথে ব্যাপক হামলার কথাও নিশ্চিত করেছে হুতিরা। বিভিন্ন স্থাপনা টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং ড্রোন। অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে, তবে সবগুলো হামলা চেষ্টা নস্যাতের দাবি করেছে দখলদার বাহিনী। এ নিয়ে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থনে এ অভিযান চালিয়েছি আমরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এবার ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিল চীনা দুই কোম্পানি। অনলাইন বা ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিয়েছে চীনের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানি ও ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্ম আলিবাবা ও বাইদু। অর্থাৎ এই দুই কোম্পানির মানচিত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইসরায়েল বলতে এখন কোনো দেশ নেই, সম্পূর্ণ এলাকায় ফিলিস্তিন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নিপীড়িত ফিলিস্তিনদের প্রতি সংহতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে এই দুই প্রতিষ্ঠান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে আসছে চীন। দেশটি শুরু থেকেই প্রকাশ্যে ও স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম বাইদুর চীনা ভাষার অনলাইন মানচিত্রে ফিলিস্তিনের শহরগুলোর নাম ও সীমানা দেখানো হয়েছে, তবে সেখানে ইসরায়েলের কোনো চিহ্ন নেই।
যদিও মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে, গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযানের পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার ও বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখনো পর্যন্ত 30,000 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে ব্লিংকেনের দৌড়ঝাঁপ থামছে না, ফের যাচ্ছেন ইসরায়েলে। হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা নিয়মিত যাচ্ছেন ইসরায়েল সফরে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফের ইসরায়েলে যাওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। মিলার বলেন, ইসরায়েল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েল সফরে যাচ্ছেন। এরপর তিনি অঞ্চলটির অন্য জায়গাগুলো ভ্রমণ করবেন। এর আগে গেল অক্টোবর মাসেও ইসরায়েল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি। ব্লিংকেনের সফরের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েল সফর করেছেন। তার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন এবং হামাসের কঠোর সমালোচনা করেন। ইসরায়েলকে সহায়তায় এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আবারও ইসরায়েলকে কঠিন সতর্কবার্তা দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সিরিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সম্ভাব্য বিস্তার সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন। সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বিষয়ে আলোচনার সময় উদ্বেগ প্রকাশ করেন লাভরভ। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সাথে ফোন আলাপের সময় এই উদ্বেগ প্রকাশ করেন রুশ মন্ত্রী লাভরভ। এ সময় রাশিয়ার শীর্ষ কূটনৈতিক জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে সংঘাত ছড়িয়ে পড়া অগ্রহণযোগ্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিস্ফোরক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যকে রাজনৈতিক হিসাব নিষ্পত্তির ক্ষেত্রে পরিণত করার জন্য বহিরাগত শক্তির প্রচেষ্টার ঝুঁকির দিকে ইঙ্গিত করেছেন দুই মন্ত্রী। রুশ মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে যে রুশ ও সিরীয় পররাষ্ট্রমন্ত্রী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে গাজায় উদ্ভূত মানবিক সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে দীর্ঘমেয়াদী নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেছেন। ফোন আলাপে সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার বিষয়টিও উঠে এসেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেকদাদ গাজার পরিস্থিতি, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং সিরিয়ার সংঘাত সমাধানের চলমান প্রচেষ্টার পাশাপাশি এইসব বিষয়ে কথা বলেন। এবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ফাটল। গাজায় চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ফাটলের খবর বেরিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপরই যুদ্ধকালীন একটি ছোট মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। ওই মন্ত্রিসভায় 3 সাবেক সেনা কর্মকর্তা এমনকি বিরোধী দল থেকেও অন্তর্ভুক্ত করেন। গত রোববার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট ঘিরে মতবিরোধ প্রকাশ্য হয় ইসরায়েলের রাজনীতিতে। ওই রাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছিলেন, গত 7 অক্টোবর হামাসের হামলার বিষয়ে আগাম কোনো সতর্ক বার্তা পাননি তিনি। হামলার দায়ও এক প্রকার ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের উপর চাপান তিনি। ওই বক্তব্যের পর তীব্র ক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। ইসরায়েলের রাজনৈতিক নেতারা তার সমালোচনা করে বলেন, গাজায় যখন জটিল এক সামরিক অভিযান চলছে তখন রাজনীতি নিয়ে খেলছেন প্রধানমন্ত্রী। এই ক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করে যে নিজের পোস্টটি মুছে দেন নেতানিয়াহু। ক্ষমা চেয়ে বলতে বাধ্য হন, আমি ভুল বলেছিলাম। ওই মন্ত্রিসভার সদস্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাতস ইসরায়েলের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নেতানিয়াহুকে ওই টুইট প্রত্যাহারের দাবি জানান। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, গাজায় দেশটি আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল, এটা গ্রহণযোগ্য হতে পারে না।
গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে 1400 জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 8500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। মূলত গাজার মানুষের উপর ইসরায়েলের এই বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমারা, অভিযোগ জেলেনস্কির। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময় তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির মিত্ররা মনে করেন তিনি অবাস্তব চিন্তায় মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব। গত মাসে ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত ডিসেম্বর মাসে আমেরিকায় তাকে বীরের মতো স্বাগত জানানো হলেও এবার তা হয়নি। এমনকি জেলেনস্কিকে ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সামনে বক্তব্য দিতে দেওয়া হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে সমর্থন অব্যাহত রাখতে এখনো বেশ আগ্রহী, কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কারণে তার এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনকে সহায়তা দিতে নতুন বিল পাশের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না কংগ্রেস। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই মুহূর্তে ইউক্রেনকে বাদ রেখে ইসরায়েলকে সহায়তা দিতে চলতি সপ্তাহে বিল পাশের কথা বলেছেন। সূত্র টাইম ম্যাগাজিন।